হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আজ তোমাদের সার্কুলার মোশন চ্যাপ্টারের পরের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলোর সলিউশন এবং এন্সার নেক্সট ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের এই যে ক্লাসগুলো করছি টোটাল চ্যাপ্টার ওয়াইজ এক একটা চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ এর ক্লাসগুলো করছি প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ক্লাসটা দেখতে পারবে। মানে আমি প্রত্যেকটা ক্লাসে দেখবে লেখা আছে 1 নম্বর দাগ থেকে এত নম্বর দাগ পর্যন্ত আমি অঙ্কগুলো করছি। তোমাদের যে দাগ নম্বরের অঙ্কগুলো প্রয়োজন সেই অঙ্কগুলো তোমরা পার্টিকুলার সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা এই ক্লাসগুলো যখন করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি রেগুলার এই অঙ্কগুলো কিন্তু দিচ্ছি প্রত্যেক দিন, আমার সময় ফাঁকা সময় দেখে এগুলো কিন্তু করছি। আর এই আপডেটটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এইটুকুই বলার। তো চলো শুরু করি নেক্সট এমসিকিউ এ। নেক্সট যে অঙ্ক আছে 71 অঙ্কটা সাইকেল আরোহীর অঙ্ক। বলেছে 34.3 মিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একজন সাইকেল আরোহী √22 সেকেন্ড সময়ে একবার পাক খেলো। মানে এখান থেকে তার পর্যায়কালটা বের করে নিতে পারবে। দিয়ে বলেছে উলম্ব রেখার সঙ্গে আরোহীর কোণ কত। তাহলে এখানে যে থিওরিটা তোমাদের আছে সেই থিওরিটা কিরকম, থিওরিটা জাস্ট একটু বলে দিই। এইটা যদি বৃত্তাকার পথ হয়, এই বৃত্তাকার পথে এটা উলম্ব, এই উলম্ব দিকের সঙ্গে থিটা কোণে, ঠিক আছে, এরকম থিটা কোণে একজন সাইকেল আরোহী এইরকম বৃত্তাকার পথ অবলম্বন করছে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ সেটা ধরে নাও আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে এই প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলের একটা উপাংশ তোমার এই বরাবর ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে আর সাইন থিটা, সরি এটা সাইন থিটা হবে। সাইন থিটা এবং উলম্ব উপাংশটা এটা হবে আর কস থিটা। নিচের দিকে ক্রিয়াশীল হবে সাইকেল সহ ব্যক্তির ওজন mg, আর এই আর সাইন থিটা সেটাই যোগান দেবে mv²/r, মানে অভিকেন্দ্র বল। আর এটাকে আমরা অপকেন্দ্র বলের সঙ্গে সমান ধরতে পারি, এটা m⍵²r এটা ধরছি, ঠিক আছে। তো এখন ট্যান থিটা ইকুয়াল টু, আমরা যদি ইকুয়েশন দুটো লিখে নিই, আর সাইন থিটা এটা ইকুয়াল টু m⍵²r এবং আর কস থিটা সেটা ইকুয়াল টু mg হয়। তাহলে বুঝতেই পারছো দুটোকে ভাগ করে দিলে ট্যান থিটা আসবে, ট্যান থিটা ইকুয়াল টু ω²r/g। ω²r/g এই ট্যান থিটা সমান আসবে। এবার এখানে দেখো যেটা দেওয়া আছে ডাটাগুলো, এখানে তোমার থিটাটা নির্ণয় করতে হবে। আর দেওয়া আছে ব্যাসার্ধটাই, পরিধি দেওয়া আছে, পরিধি থেকে তুমি ব্যাসার্ধটা পেয়ে যাবে। জি তো জানো, আর কি ওমেগা কৌণিক বেগটা কিন্তু দেওয়া নেই। কৌণিক বেগের পরিবর্তে এখানে কিন্তু দেখো পর্যায়কাল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে পর্যায়কাল যদি টি সমান আমরা √22 এটা লিখি, তাহলে ওমেগা সমান কত হবে, ওমেগা সমান 2π/T, অর্থাৎ 2π/√22, ঠিক আছে। এটা ওমেগা পেয়ে গেলাম। আর পরিধিটা দেওয়া আছে, পরিধি অর্থাৎ 2πr, এইটা সমান দেওয়া আছে দেখো 34.3 মিটার। তাহলে এখান থেকে আর সমান কত, আর সমান 34.3/2π, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো এই সমীকরণে পুট করে দাও। তাহলে ওমেগা² মানে হচ্ছে 4π²/22 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 34.3 ডিভাইডেড বাই 2π ইন্টু জি এর ভ্যালু এখন 9.8 বসাই, কিছু বলেনি তো 9.8 বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে যদি একটু কেটে দেওয়া হয়, দেখো 2π
আর এটা কেটে দিলে এটা কিন্তু 2 পাই থাকবে। হ্যাঁ, আচ্ছা এবারে একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু 0.999 এরকম আসছে, তার মানে এটা নিয়ার অ্যাবাউট 1 ধরে নিতে পারি। তাহলে থিটা ইকাল টু 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থিটা ইকাল টু 45 ডিগ্রি, অপশান সি এরটা। ঠিক আছে, নেক্সট চলে আসি 72 অঙ্কটা বলেছে একটি অনুভূমিক বৃত্তাকার পথে একটি বিমান 150 মিটার পার সেকেন্ড গতিতে ওর পাখাগুলি তোমার 12 ডিগ্রি কোণে ঝাঁকিয়ে পাক খেলো এবং ওই পথের ব্যাসার্ধ কত? আচ্ছা, এটা ঝাঁকিয়ে কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার যেটা মনে হয় এইরকম একটা কোণ করে, মানে এটা যদি অনুভূমিক হয়, অনুভূমিকের সঙ্গে এরকম 12 ডিগ্রি কোণ করে এরোপ্লেনটা এরকম ভাবে গতিশীল থাকলো আর কি। তাহলে এটা নতিকোণ ধরে নিই করো। ঠিক আছে, এবং সেই এটার ক্ষেত্রে যেটা করবে একই রকম, এই যে কোণটা 12 ডিগ্রি কোণ করছে, এটা সেই নতলের উপর তোমার ব্যাংকিং কোণের যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট অনুযায়ী যদি করো tan থিটা ইকাল টু বি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, বি স্কোয়ার বাই আর জি, এখান থেকে ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ আর সমান বি স্কোয়ার বাই জি tan থিটা। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দিবে। বি এর ভ্যালু 150, তার স্কোয়ার আছে, আর জি এর ভ্যালু তো 9.8 বলে দিয়েছে, tan 12 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে তোমার দেখবে 10.8, মানে অপশন ডি এরটা, এটা কিমিতে বেরোবে। অ্যাকচুয়ালি মিটারে থাকবে, যেটাকে কিমিতে কনভার্ট করে দেবে, তাহলে অপশন ডি এরটা আসবে। ঠিক আছে, অপশন ডি। নেক্সট হচ্ছে 73.2 মিটার ব্যাসের একটি ইস্পাতের চোঙাকৃতি ড্রাম খাড়াভাবে তার অক্ষের চারদিকে ঘুরছে। ড্রামটির কৌণিক বেগ 200 আরপিএম অপেক্ষা বেশি হলে তার ভিতরে দেয়ালের সংস্পর্শে অবস্থিত একটি ইস্পাতের ছোট বস্তু একই সঙ্গে ঘুরতে থাকতে ড্রামটির কৌণিক বেগ ওই মানের চেয়ে কমে গেলে বস্তুটি নিচে পড়ে যায়। ইস্পাতের সঙ্গে সমস্ত ঘর্ষণ নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমি আগের ক্লাসে করেছি, একই রকম অঙ্ক, একদম সেম অঙ্ক ছিল আগের ক্লাসে। এই চোঙের এই যে এই অঙ্কটা দেখো, সেখানেও ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলেছে। ঘর্ষণ গুণাঙ্ক এখানেও কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক চেয়েছে, একদম সেম কনসেপ্টে করবে, একদম সেম ছবি। এবারে ডাটাগুলো এখানে আলাদা দেওয়া আছে, সে অনুযায়ী করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট তাহলে পরের অঙ্কটাতে যাচ্ছি। এটা বলেছে একজন সাইকেল আরোহী 80 মিটার ব্যাসার্ধে বৃত্তপথে 36 কিমি পার আওয়ার বেগে গতিশীল, আরোহীকে উলম্ব রেখার সঙ্গে যে কোণে ঝুঁকে থাকতে হবে। তাহলে এটাও আজকে যেটা করলাম ওই tan থিটা ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি, এই ফর্মুলা অনুযায়ী করবে। 36 কিমি পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে, মানে বেগটা হবে 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই তোমার 3600। ঠিক আছে, এটা করলে দেখবে 10 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে ভি এর ভ্যালু পেয়ে গেলে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা তোমার আর হবে আর। আর তাহলে tan থিটা ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি, আর জানো ভি জানো, আর জি এর ভ্যালু তো বলেই দিয়েছে 10। ডাটা ফুট করে দেবে, তাহলে হয়ে যাবে। এটা করো। পরের অঙ্ক 75, এক অ্যাথলিট এত সেকেন্ডে স্থির অবস্থা থেকে এত রেডিয়ান পার সেকেন্ড চূড়ান্ত কৌণিক বেগে ডিসকাস ছোড়েন। ত্বরিত অবস্থায় ডিসকাসটি এত ব্যাসার্ধের বৃত্তাকার চাপে ছিল, ছুড়ে দেওয়ার আগে ডিসকাসটির ত্বরণ ছিল ড্যাশ, ত্বরণ কত হবে? আচ্ছা, তাহলে ডিস্ক থ্রো করার সময় তোমরা জানো যারা অ্যাথলিট হয়, মানে তারা নিজেরা আগে একবার পাক খায়। ডিস্ক থ্রো করার সময় বা শর্ট পাট থ্রো করার সময়, যদি অলিম্পিকের যে খেলাগুলো হয় সেটা যদি দেখে থাকো, তাহলে দেখবে ডিস্ক থ্রো করার আগে তোমার নিজেরা কয়েক পাক ঘোরার পর তারপর ছুড়ে। তাহলে সেই অ্যাথলিট বলে দিয়েছে 0.0
270 সেকেন্ডে স্থির অবস্থা থেকে এত রেডিয়ান চূড়ান্ত কৌণিক বেগে ডিসকাস ছড়ে। কারণ যে মুহূর্তে ছুটছে সেই মুহূর্তে তার নিজস্ব কৌণিক বেগটা হচ্ছে 15 রেডিয়ান পার সেকেন্ড। ত্বরিত অবস্থায় ডিসকাসটি এত ব্যাসার্ধের বৃত্তাকার চাপে ছিল। যখন ছুড়েছে সেই ডিস্কটা যখন গতিশীল আছে তখন যে ব্যাসার্ধের বৃত্তচাপে আছে সেটার ব্যাসার্ধ বলে দিয়েছে 0.81। ছুড়ে দেওয়ার আগে ডিস্কটির ত্বরণ কত ছিল, ত্বরণটা এক্ষেত্রে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ারে মিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণ মানে রৈখিক ত্বরণটা চেয়েছে আর কি। তাহলে কৌণিক ত্বরণটা বের করে নেব। আর দেওয়া আছে, তাহলে আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t। এই ফর্মুলা থেকে তোমার আলফাটা বের করবো। আলফা সমান এবারে এ সমান আলফা আর, এই ফর্মুলা ইউজ করব। কৌণিক বেগ আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t। ওমেগা 2টা এটা দেখো 15 দেওয়া আছে, -0 স্থির অবস্থা থেকে বাই টি, এটা হচ্ছে 0.27। ঠিক আছে, এটা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এটা বেরিয়েছে। কিন্তু বের করতে হবে তোমার রৈখিক ত্বরণ এ ইকাল টু আলফা ইন্টু আর। আলফার ভ্যালু এটা 15 ডিভাইডেড বাই 0.27 ইন্টু আর, আরটা হচ্ছে 0.81। ঠিক আছে, তাহলে এখান থেকে দশমিক তুলে দিলে এটা কেটে দিলে 3 হবে, আর 3 15 45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশান এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে হবে আর কি। নেক্সট যেটা আছে 76, 10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি গাড়ি এত মিটার পার সমাদ্রুতিতে চলছে। গাড়ির ছাদ থেকে 1 মিটার দৈর্ঘ্যের ভারহীন দণ্ডের সাহায্যে একটি দোলকপিণ্ড ঝোলানো রয়েছে। পথের সঙ্গে দণ্ডটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। বাহ, খুব ভালো অঙ্ক এটা একটা। দেখো এটা বলেছে 10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি গাড়ি আবর্তন করছে। ঠিক আছে, তাহলে বৃত্তাকার পথ যদি কল্পনা করো, এখানে একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ বরাবর একটা গাড়ি আবর্তন করছে। তো এই যখন বৃত্তাকার পথে ঘুরছে, তো ধরে নাও একটা গাড়ির ভিতরে একটা কোনো এটা ব্যাসার্ধটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরছে। তো গাড়ি থেকে একটা দণ্ড যুক্ত আছে, দণ্ডের সঙ্গে একটা বস্তুকে ঝুলানো আছে। ধরে নাও এটা দণ্ড, সেই দণ্ড। তাহলে এখান থেকে যখন বস্তুটাকে তুমি সুতোর সাহায্যে ঝুলিয়ে দিবে, তাহলে সে নিশ্চয়ই এই অপকেন্দ্র বলের জন্য বাইরের দিকে চলে যেতে চাইবে। তো এক্ষেত্রে তোমাকে এই উলম্বের সাপেক্ষে কোণটা কত সেটা নির্ণয় করতে বলেছে। অন্তর্ভুক্ত কোণ পথের সঙ্গে দণ্ডটির, আচ্ছা অনুভূমিক পথের সঙ্গে, তার মানে অনুভূমিকের সঙ্গে কোণটা নির্ণয় করতে বলেছে, উলম্বের সঙ্গে নয়। কারণ এটা একটি গাড়ি সমদ্রুতিতে আবর্তন করছে, আর পথের সঙ্গে বলে দিয়েছে। এখানে দেখো কোশ্চেনটা বলেছে পথের সঙ্গে দণ্ডটির অন্তর্ভুক্ত কোণ, মানে অনুভূমিকের সঙ্গে কোণটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এইটা যদি অনুভূমিক দিক হয় তার সঙ্গে কোণটা, এই কোণটা নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটাকে আমরা একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। আচ্ছা, এই কোণটা তাহলে থিটা হচ্ছে, এটা থিটা। তাহলে এবারে যখন এ ওমেগা কৌণিক বেগে আবর্তন করবে গাড়িটা, তাহলে তার সঙ্গে বস্তুটাও ওমেগা কৌণিক বেগ নয়, এখানে দেওয়া আছে দেখো 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আবর্তন করছে, তাহলে ভি দেওয়া আছে। তাহলে এখানে তুমি mv²/r এটা অ্যাপ্লাই করবে। অপকেন্দ্র বলটা যেটা ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে mv²/r। ঠিক আছে, অপকেন্দ্র বলটা এইদিকে, তাহলে এই নিচের দিকে ক্রিয়াশীল হবে ওজন mg। আর এখানে সুতোতে যদি টান টি ক্রিয়াশীল হয়, টি যদি টান হয় তার দুটো উপাংশ বিভাজিত হয়ে যাবে, এই বরাবর একটা আর এই বরাবর একটা। ঠিক আছে,
তাহলে বুঝতেই পারছো এখানে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। তাহলে এই কোণটা থিটা হলে এই বরাবর উপাংশটা ক্রিয়াশীল হবে টি cos থিটা, আর এই বরাবর ক্রিয়াশীল হবে টি sin থিটা। তাহলে বুঝতে পারছো এখানে এখন স্থির ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে টি sin থিটা, এটা ইকুয়াল টু হয়ে যাবে mg, আর টি cos থিটা এটা হবে তোমার m v স্কয়ার বাই r। ঠিক আছে, তাহলে কোণ নির্ণয় করার জন্য আবারও এখানে ভাগ করে দেব। তাহলে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা আসবে, tan থিটা ইকুয়াল টু এখানে mm কেটে যাবে g বাই v স্কয়ার বাই r, মানে rg বাই v স্কয়ার হবে, rg বাই v স্কয়ার। এখানে g এর ভ্যালু 10 ধরে নিতে বলেছে, r এর ভ্যালু এখানে দেখো দেওয়া আছে 10 মিটার ব্যাসার্ধের, 10 মিটার, আর গাড়িটা চলছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে সব 10 স্কয়ার হচ্ছে, তাহলে এটা 10 স্কয়ার, 10 স্কয়ার মানে এক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে, tan থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, অপশন ডি এরটা আসছে, আপডেট নিচ্ছে। পরের যে অঙ্ক দেওয়া আছে, একটি রেলগাড়ি 90 কিমি পার আওয়ার বেগে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে। ওই সময় ওই গাড়ির ভিতরে 10 কেজি ভরের কোনো বস্তু একটি স্প্রিং তুলার সাহায্যে মাপলে স্প্রিং তুলার পাঠ কত হবে। দেখো এখানে ব্যাপারটা না মানে আপাত অভিকর্ষ ত্বরণ, অ্যাকচুয়ালি স্প্রিং তুলার সাহায্যে আমরা যদি নর্মাল কন্ডিশনে ভাবি, এখানে যদি কোনো একটা স্প্রিং তুলাতে কোনো বস্তুকে ঝুলিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে, এই ওজনের জন্য স্প্রিং তুলাটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে স্প্রিং তুলার পাঠ হবে এই বস্তুটার ওজনের সঙ্গে সমান। ঠিক আছে, তো এখন এটাকে যখনই তুমি কোনো একটা যেমন এখানে রেলগাড়ি বলেছে, রেলগাড়ি যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন যেমন সুতোটা তোমার কি হয়, সুতো যখন এইভাবে উলম্বভাবে থাকে, গাড়ি যদি স্থির থাকে, এবারে যখনই সে বৃত্তাকার পথে ঘুরবে তখন কি হয় না এইটা উলম্বের সঙ্গে থিটা কোণে এইভাবে, মানে যদি এইভাবে আবর্তন করে এরকম বৃত্তাকার পথে, তাহলে উলম্বের সঙ্গে এরকম থিটা কোণে থাকবে। তাহলে এই দিকে ক্রিয়াশীল হবে তোমার mg, আর এই দিকে ক্রিয়াশীল হবে তোমার অপকেন্দ্র বলটা m v স্কয়ার বাই r। তাহলে লব্ধি বল তখন ক্রিয়াশীল হবে এই বরাবর, তাই তো, তাহলে এইটাই হবে তখন লব্ধি ত্বরণ। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি জি ডট বের করি, তাহলে আচ্ছা লব্ধি বলটা বের করে নিই প্রথমে, ডব্লু ডট যদি বের করি, ডব্লু ডট সমান কত হবে mg তার হোল স্কয়ার প্লাস m v স্কয়ার বাই r তার হোল স্কয়ার এর রুট। তাহলে কত হচ্ছে এখানে, এটা করলে দেখো m যদি m বাইরে বেরিয়ে যাবে, মানে রুটের বাইরে চলে আসবে, তাহলে m এটা হয়ে যাবে জি স্কয়ার প্লাস জি স্কয়ার বাই r তার হোল স্কয়ার, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে স্প্রিং তুলার পার্ট কত হবে এটা বের করে নিতে হবে। আচ্ছা, তার জন্য তোমাকে প্রথমে ভিটা বের করে নিই। এখানে ভিটা কত দেওয়া আছে দেখো, 90 কিমি পার আওয়ার, মানে 90 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। এটা করলে কেটে দিলে তোমার দুটো শূন্য কাটবে, ক্যালকুলেশনটা করি, এটা আসছে তোমার 25, এটা ইকুয়াল টু আসছে 25 মিটার পার সেকেন্ড, আর আরটা কত 625 ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে ডব্লু ডট সমান কত হচ্ছে, ডব্লু ডট সমান এম হচ্ছে 10 কেজি ইন্টু জি এর ভ্যালু এটা 9.8 বসাই, 9.8 তার স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর জি, মানে 25 25 মানে হচ্ছে 625।
625 ডিভাইডেড বাই আর এর ভ্যালুটাও 625, 625 তার হোল স্কয়ার মানে 1 হচ্ছে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আর 1 হয়ে গেলে এটা তোমার 10, আর এটা 9.8 তার হোল স্কয়ার। আচ্ছা, এটাকে আমি 9.8 না ধরে 10ই ধরে নিই হিসাবের সুবিধার্থে, এটা 10 ধরে নিই। হ্যাঁ, 10 ধরে নিলে তাহলে এটা 100 প্লাস 1 মানে 101 হচ্ছে। 101 এর রুট কত হবে? 101 কত 10.10ই হচ্ছে প্রায়। তাহলে একে এবারে তোমার 10 দিয়ে মানে জি দিয়ে পার্ট নির্ণয় করার জন্য জি দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। জি দিয়ে ভাগ করলে যেটা আসবে তোমার 10.05 মানে এইটা আসছে, এটাকে তুমি 10 দিয়ে গুণ করলে 100.05 হবে। আর তাকে তুমি হচ্ছে 10 দিয়ে আবার জি দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটা তোমার ইন্টু 10, এটা তোমার আসছে 100.5 আসছে, 100.5, ঠিক আছে। আর একে কি করতে হবে এবারে? স্প্রিং তুলার পার্ট নির্ণয় করার জন্য জি দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে স্প্রিং তুলার পার্ট এটা সমান জি দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 100.5 ডিভাইডেড বাই 10, তার মানে 10.05 তো কেজি হচ্ছে। হ্যাঁ, অপশন ডি এরটা, সরি সি এরটা 10.05, অপশন সি। আচ্ছা, নেক্সট হচ্ছে 78 যে অঙ্কটা আছে, একটি অনুভূমিক টেবিলের উপর প্রতিটি 5 কেজি ভরের 4টি বলকে 1 মিটার দীর্ঘ 4টি সুতো দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত করে এমনভাবে রাখা হলো যাতে বলগুলি একটি 1 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র গঠন করে, যেমন ছবিতে দেখানো আছে। টেবিলের পূর্ণাক্ষ ওই বর্গক্ষেত্রের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে। টেবিলকে 30/পাই আরপিএম কৌণিক বেগে ঘোরালে প্রতিটি সুতোর টান কত হবে? আচ্ছা, দেখো এখানে ছবিটা যেটা আছে সেই ছবি যদি তুমি এখানে আঁকো, এইটা একটা দেখো ছবিটা ঠিক এরকম হবে। এক্ষেত্রে তোমার এইখান দিকে অক্ষটা গেছে, অক্ষটা হচ্ছে তোমার ঠিক সেন্টার দিয়ে গেছে, এটা হচ্ছে অক্ষ, ঠিক আছে। তো এবারে কি হবে? এ টেবিল ধরে নাও ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, ওমেগা কৌণিক বেগে, তখন কি হবে বলতো? এইখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার ব্যাসার্ধ এইটা হবে, মানে এটা যদি ও, এটা যদি এ, এটা ধরে নাও বি বিন্দু, এটা ধরে নাও সি বিন্দু, আর এটা ধরে নাও ডি বিন্দু, ঠিক আছে। তাহলে এই এ বিন্দুতে থাকা যে বস্তুটা সে কি করবে না এই বরাবর একটা বল অনুভব করবে, ঠিক আছে। সেই বলের ভ্যালু কত না এম ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় লিখবে ও এ, ও এ। একই রকম ভাবে সি বিন্দুতে যে বস্তুটা আছে সে যে বল অনুভব করবে সেটা কত? এম ওমেগা স্কোয়ার ইন্টু ও সি, ঠিক আছে। একই রকম ভাবে ভাবো তো বি বিন্দুতে যে বস্তুটা আছে সে এই বরাবর একটা বল অনুভব করবে, অর্থাৎ এম ওমেগা স্কোয়ার ও বি। আর সেম এইটাও কিন্তু বিপরীত দিকে বল অনুভব করবে, এম ওমেগা স্কোয়ার ও ডি, ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার আর। তো এখন বলেছে প্রতিটি সুতোর টান কত হবে, অর্থাৎ এই সুতোর টান কত হবে, এই সুতোর টান কত হবে, এই সুতোর টান কত হবে, ঠিক আছে। তাহলে সেই টানটা বের করার জন্য যেটা করব, দেখো এই বরাবর যদি বল ক্রিয়াশীল হয় এর দুটো উপাংশ ভেঙে যাবে, মানে এই বরাবর একটা এবং এই বরাবর একটা, এইদিকে একটা, আর এখানেও তাই, এইদিকে একটা, এই বরাবর একটা উপাংশ ভেঙে যাবে প্রত্যেকটার। দেখো একই রকম এই বরাবর আর এই বরাবর উপাংশ ভাঙবে।
এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এখানে তোমরা যেহেতু জানি যে এটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের এই কোণগুলো 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হলে এই কোণটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, এই কোণটা 45 ডিগ্রি হলে তাহলে বুঝতেই পারছো এই কোণটা তোমার 45 ডিগ্রি হবে থিটার। তাহলে এইটা থিটা হবে, একই রকম ভাবে এই কোণটা তুমি থিটা ধরো, সব থিটাটা একই রকম ভাবে ধরবে, এই কোণটা মানে থিটা 45 ডিগ্রি হচ্ছে সবগুলোই, ঠিক আছে। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, সবগুলোই যখন হবে তখন এই বরাবর যে উপাংশটা হবে আর এই দিকের যে উপাংশটা হবে এই দুটো উপাংশ সমান হবে। আবার এই দিকের যে উপাংশটা হবে অর্থাৎ এই দিকের যে উপাংশটা এটা এম ওমেগা স্কয়ার ও বি, এটা হবে সাইন থিটা, সাইন থিটা। আর এই দিকেও হবে তোমার এম ওমেগা স্কয়ার ও এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই যে সুতোতে টান সৃষ্টি হচ্ছে সেটা এই দুটো বলের জন্য, এই বল এবং এই বল একই রকম ভাবে সেম, এটা কস থিটা, এটা কস থিটা, এটাও একই রকম ভাবে, এটা সাইন থিটা, এটা সাইন থিটা, বুঝতে পারলে সেম ব্যাপার হবে। তাহলে প্রত্যেকটা সুতো তো আইডেন্টিক্যাল, তাহলে যে কোনো একটা সুতোতে টান বের করে নিলেই হবে। তাহলে সেই টানের ভ্যালু কত না এম ওমেগা স্কয়ার ও বি, ওবিটা কত না এই কর্ণের দৈর্ঘ্যটা বের করবে, কর্ণের দৈর্ঘ্য বাই 2। তাহলে প্রথমে ও এ ইকাল টু ও বি ইকাল টু ও সি ইকাল টু ও ডি, এটা সমান কত হবে বাহু বাই √2, না বাহু √2 বাই 2। বাহু √2 কত, বাহু হচ্ছে তোমার 1 মিটার, তাহলে 1 ইন্টু √2 বাই 2, তার মানে আসছে 1 বাই √2, ঠিক আছে। তাহলে এবারে ওমেগা, ওমেগাটার জন্য দেখো এখানে আরপিএম বলা আছে, এখানে এন এর ভ্যালুটা দেওয়া আছে 30 বাই পাই, তাহলে ওমেগা সমান কত, ওমেগা সমান 2 পাই এন। আচ্ছা এগুলো তোমার 30 বাই পাই, এত আরপিএম দেওয়া আছে, এটা আরপিএস এ কনভার্ট করতে হবে, তাহলে এটা কি বাই 60 হবে, ঠিক আছে। এটা আরপিএম আছে, তার মানে 30 বাই পাই ডিভাইডেড বাই 60, এত আরপিএস, ঠিক আছে। তাহলে এটা কেটে দিলে 1/2 পাই আরপিএস হচ্ছে, 1/2 পাই আরপিএস। তাহলে ওমেগা সমান 2 পাই এন, তাহলে 2 পাই ইন্টু এন, এন এর ভ্যালুটা 1/2 পাই, তার মানে কত হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড ওমেগা পেয়ে গেলে। তাহলে ওমেগা পেয়ে গেলে এম কত, এম তো দিয়েছে 5 কেজি, তাহলে 5 কেজি ভরের বস্তু, তাহলে ওমেগা, আর এখানে তোমার সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2, আর ওবির ভ্যালুও 1/√2, ঠিক আছে। তাহলে এখানে 1/√2 1/√2 হাফ হবে, অর্থাৎ তোমার 0.5 নিউটন আসবে। তাহলে সুতোর টান যেটা আসবে, সুতোর টান টি ইকাল টু যে কোনো একটা ভ্যালু ধরে নাও, এম ওমেগা স্কোয়ার ওবি, ওবির ভ্যালু হচ্ছে 1/√2 ইন্টু সাইন থিটা, সাইন 45 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে 1/√2। এখানে এম এর ভ্যালু 1 কেজি, ওমেগার ভ্যালু 1 বেরোলো, ইন্টু 1 এর 2 অর্থাৎ 0.5 নিউটন, অপশান এটা, অপশান এ। এখানে দেখো 2.5 নিউটন, 2.5 নিউটন দুবার আছে, ভুল আছে, তাই এইটাই হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি পরের 79টা অঙ্ক, এটা আর ব্যাসার্ধ এবং মিউ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না হড়কে যে সর্বোচ্চ গতিবেগে ছুটতে পারে, সেটা এটা ডাইরেক্ট ফর্মুলা তোমরা জানো, ই ম্যাক্স ইকাল টু √μ r/g, এই ফর্মুলাটাই হয়। এটা উলম্বের, আচ্ছা আচ্ছা এটা উলম্বের সাপেক্ষে কোনটা বলে দিয়েছে, হ্যাঁ তাহলে এটা ক্যালকুলেশন করে করি না, উলম্বের সাপেক্ষেই ছিল সেটাও, উলম্বের সাপেক্ষেই ছিল। এই যে আর সাইন থিটা, এটাই হচ্ছে ঘর্ষণ বল, তোমার হচ্ছে এফ ইকাল টু তোমার হচ্ছে আর সাইন থিটা, শীত ঘর্ষণ বলটা হচ্ছে আর সাইন থিটা, আর লম্ব প্রতিক্রিয়া যেটা সেটা হচ্ছে এমজি,
আর ইকাল টু mg, ঠিক আছে। তো tan থিটা ইকাল টু আমরা জানি v স্কয়ার বাই rg, বা এটা তোমার লম্ব প্রতিক্রিয়া r cos থিটা যদি লিখে নাও, লম্ব প্রতিক্রিয়া r ডট ইকাল টু r cos থিটা, ঠিক আছে। তাহলে fs এর জায়গায় মিউ আর আর মানে যেখানে r cos থিটা ইকাল টু r sin থিটা, তাহলে বুঝতেই পারছো আর আর কেটে যাচ্ছে, তাহলে মিউ ইকাল টু tan থিটা, আবার tan থিটা সমান আমরা জানি v স্কয়ার বাই rg, তাহলে এখানে v সমান রুট ওভার মিউ rg, এটাই আসছে অপশন এটাই হবে। হ্যাঁ, আচ্ছা আটটা বড় হাতের ছিল। আচ্ছা সি এটা দিয়েছে সোজা রাস্তায় চলমান একটি গাড়ি কোনো এক মুহূর্তে গতিবেগ দেওয়া আছে 36 কিমি/আওয়ার, সমতলে চলমান ওই গাড়ির গতিবেগ 10 সেকেন্ড পরে ঠিক দ্বিগুণ হয়, গাড়ির চাকার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, ওই 10 সেকেন্ড সময়ে একটি চাকার যতগুলি পূর্ণ আবর্তন ঘটেছে তার মান নিচের কোন সংখ্যাটির সঙ্গে কাছাকাছি হবে যা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরকম, এরকম একটা সোজা রাস্তা বরাবর একটা গাড়ি, যে চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ এটা তোমার আর ধরে নিচ্ছি, এইটা কি হচ্ছে আবর্তন করছে, হ্যাঁ আবর্তন করে করে এই জায়গাকে পৌঁছেছে। তো দূরত্বটা কত, এই দূরত্বটা এটা বের করতে হবে, ঠিক আছে। 10 সেকেন্ডে দ্বিগুণ হয়েছে বেগটা। তাহলে প্রথমে এটা 36 কিমি/আওয়ার ছিল, 36 কিমি/আওয়ার মানে এটা v1টা তুমি ধরে নাও 10 মিটার/সেকেন্ড, এটা কনভার্ট করলেই পেয়ে যাবে 36 কিমি/আওয়ারটাকে। আর v2টা কত, v2টা বলে দিয়েছে 20, দ্বিগুণ বলে দিয়েছে, এত মিটার/সেকেন্ড, ঠিক আছে। আর তাহলে সমতলে চলমান 10 সেকেন্ড পরে দ্বিগুণ বলেছে, তার মানে টাইমটা দেওয়া আছে, টাইমটা। আচ্ছা এখান থেকে তোমাকে বের করতে হবে কতটা পথ অতিক্রম করেছে, অতিক্রান্ত পথটা, সেটা বের করার জন্য প্রথমে ত্বরণটা বের করে নাও। ত্বরণ এ সমান কত, এ সমান হচ্ছে 20 - 10 বাই টাইম, টাইমটা কত 10 সেকেন্ড, তার মানে 1 হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, ভি স্কয়ার মানে 20 স্কয়ার, ইউ স্কয়ার, ইউটা হচ্ছে 10 স্কয়ার প্লাস 2a, এর ভ্যালু 1 ইন্টু এস, তাহলে এখান থেকে এস সমান কত, এটা 400 মাইনাস 100 বাই 2, তার মানে 300 বাই 2 মানে 150 মিটার হচ্ছে অতিক্রান্ত পথ। তাহলে এবারে তোমাকে বের করতে হবে, তোমরা যেটা জানবে যে এই চাকাটা একবার আবর্তন করার জন্য কতটা রৈখিক দূরত্ব যাবে, নিশ্চয়ই 2πr, মানে এই রাস্তা বরাবর একটা গাড়ির চাকা যখন আবর্তন করবে, ধরে নাও এই বিন্দুটা এখানে স্পর্শ করে আছে, এবারে যখন এইটা ঘুরবে একটা রোটেশন হবে, তখন কি হবে এই চাকাটার পরিধি যতটা ততটাই নিশ্চয়ই এই দূরত্বটা যাবে। তাহলে এখান থেকে কতবার চাকাটা আবর্তন করেছে সেটা পরিধি দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবে, তাই না। তাহলে এখানে আবর্তন সংখ্যা যেটা বলেছে, পূর্ণ আবর্তন সংখ্যা, এটা সমান হবে 150 ডিভাইডেড বাই 2πr, ঠিক আছে। 150 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের ভ্যালু 3.14 ইন্টু আর, আরটা কত, এখানে আর দেখো দেওয়া আছে ব্যাসার্ধ, এটা 25 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে 0.25, ঠিক আছে 0.25, এটা এবারে ক্যালকুলেশন করলে যেটা আসবে দেখে নিই। হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে 95.5 এরকম আসছে আর কি, হ্যাঁ 95.5, তার মানে এটা পূর্ণ সংখ্যা বলেছে নিয়ারেস্ট, তাহলে এটা 95 হবে অপশন বি এরটা, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে, মানে রৈখিক গতির সঙ্গে মানে একমাত্রিক গতির সঙ্গে তোমার আবর্ত গতির এই একটা সম্পর্ক, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করা যাবে। তো যে অঙ্কগুলো করলাম এইগুলোই আজকে থাক,
তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট বাক্সে জানাবে, কমেন্ট করবে। আর কেমন হচ্ছে ক্লাসগুলো, কি করলে আরো তোমাদের কাছে বা তোমাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো ভালোভাবে পৌঁছাতে পারবো, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে। ঠিক আছে, এটা হলে আমি অন্তত এইটুকু বুঝতে পারবো যে হ্যাঁ, যে ক্লাসগুলো করছি তোমরা সেটা বুঝতে পারছো বা তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।